মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য রক্ষা। আলোচনা করবেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা। এই বিশেষ আলোচনা শুনবেন কৃষি সংক্রান্ত দুটো ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য রক্ষা। আর এ বিষয়ে আলোচনা করবেন সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা তো জানি যে সবুজ বিপ্লবের পর রাসায়নিক যে কৃষিজ উপাদান যেমন সার, কীটনাশক ইত্যাদির তো প্রচুর ব্যবহার করা হয়েছে উৎপাদনকে বাড়ানোর জন্য, তাই তো? হ্যাঁ। স্বাভাবিকভাবে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারও বেড়েছে। তো উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে মাটির স্বাস্থ্য এবং সেই সাথে কৃষির সঙ্গে জড়িত যে বাস্তুতন্ত্র তার কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে।
হ্যাঁ, আমি আলোচনার মধ্যে সেগুলো নিয়ে আসব। হ্যাঁ, তবে শুরুতে যদি একটু বলেন যে মাটির স্বাস্থ্য কি এবং এর গুরুত্ব কেন এতটা কৃষিক্ষেত্রে আর কি। হ্যাঁ, প্রথমেই আমি সকল কৃষক বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমাদের দেশে সবুজ বিপ্লবের ফলে আমরা বিভিন্ন রাসায়নিক যে কৃষিজ উপাদান, কীটনাশক, সার এই সবগুলোর ব্যবহার করেছি আমাদের উৎপাদনকে বাড়ানোর জন্য, এবং সাথে সাথে আধুনিক যন্ত্রপাতি বেড়েছে। নিঃসন্দেহে এটা আমাদের উৎপাদনকে বাড়িয়েছে ঠিকই, কিন্তু এর ফলে আমাদের কিছু ক্ষতিও ঘটেছে। যেমন ক্ষতি বলতে প্রথমত চাষ আরও নিবিড় হয়েছে, এবং তার সাথে সাথে বিভিন্ন রাসায়নিক উপাদান এগুলো ব্যবহার করার ফলে মাটির স্বাস্থ্য সেটা খারাপ হয়েছে। মাটির স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি যে মাটি তার মধ্যে থাকা যে বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে যেগুলোকে আমরা গাছের পুষ্টি উপাদান বলে থাকি, সেইগুলোকে মাটি গাছকে সরবরাহ করে, গাছ সেইগুলি খেয়ে বড় হয়, তারপর সে ফুল ফল দেয় এবং আমাদেরকে উৎপাদন দিতে সাহায্য করে। এই দেওয়া নেওয়াটার মধ্যে যদি একটা সুন্দর পরিবেশ থাকে, অর্থাৎ মাটি সহজভাবে সেই উপাদানগুলো গাছকে দিতে পারে এবং গাছ তার শিকড়ের মাধ্যমে সেই উপাদানগুলোকে সহজভাবে নিতে পারে, তাহলে আমরা বলবো মাটি সুস্বাস্থ্যে আছে। আচ্ছা, যখনই আমরা সেখানে কোনো এমন কিছু কার্যপদ্ধতি ব্যবহার করব আমাদের কৃষির জন্য যেটা কৃত্রিমভাবে, তার ফলে সেই পরিবেশ যে তাদের মধ্যে যে সুসমন্বয় যেটা আর কি, সেটা যদি ব্যাহত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যত ভালো বীজ, সার, যন্ত্রপাতি অর্থাৎ যে কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করি না কেন, মাটি কিন্তু সঠিকভাবে সেই খাদ্যদ্রব্যের যোগান দিতে পারবে না, এবং সেই খাদ্যদ্রব্যটা যোগান দেওয়ার জন্য যে সুপরিবেশ, সেই পরিবেশটারও বজায় রাখতে পারবে না। ফলত সেই মাটি কিন্তু ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়বে এবং সেখানে কিন্তু কৃষি খরচ আগের থেকে অনেক পরিমাণে বেড়ে যাবে, স্বভাবতই উৎপাদনও অনেক ক্ষেত্রে কমে যাবে। আচ্ছা, এর ফলে কি ঘটে যে মাটির মধ্যে বিভিন্ন রকমের সমস্যা বাড়ে, তার মধ্যে মূলত যেগুলো বাড়ে সেগুলো হলো মাটির রোগ বাড়ে। আমি বললাম যে সবুজ বিপ্লবের ফলে উৎপাদন বেড়েছে, এর ফলে কিন্তু কৃষি জমির পরিমাণ অনেক কমে গেছে, কারণ আমাদের ফলন প্রচুর দরকার, ফলে আমরা অত্যাধিক জমিকে ব্যবহার করে করে আরও খারাপ করে ফেলেছি, এবং অবৈজ্ঞানিকভাবে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে, যেটা আমাদের যতটা প্রয়োজন তার তুলনায় মাত্রাতিরিক্তভাবে আমরা ব্যবহার করেছি। ফলে মাটির মধ্যে যে একটা সাম্যাবস্থা বজায় থাকে, ভৌত, রাসায়নিক এবং জৈবিক এই তিনটে দিকের যে সাম্যাবস্থা বজায় থাকে, সেই সাম্যাবস্থাটা নষ্ট হয়ে গেছে, ফলে মাটির উর্বরতা দ্রুত হ্রাস পেয়ে গেছে। আর এই যে ঘটনাগুলো বললাম, এর ফলে মাটির মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে, যে রোগগুলোর জন্য আমরা সার ব্যবহার করার পরেও, আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরেও গাছ সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পরিমাণে তার খাদ্য চাহিদাকে পূর্ণ করতে পারে না, ফলে আমাদের উৎপাদন কমে যায়। সেক্ষেত্রে আমরা তখন কৃষি খরচ বাড়িয়ে ফেলি বিভিন্ন সার, রাসায়নিক কীটনাশক ইত্যাদির মাধ্যমে, ফলে সবশেষে গিয়ে দেখা যায় যে আমাদের কিন্তু উৎপাদন সেই জায়গায় পৌঁছাতে পারেনি, বরং আমাদের কিন্তু কৃষি খরচ অনেক বেড়ে গেছে, লাভ অনেক কমে গেছে। আচ্ছা, আপনি মাটির বিভিন্ন রোগের কথা বলছিলেন, সে বিষয়টা নিয়ে যদি আরেকটু বিশদে বলেন। আর কি রাসায়নিক সার মূলত ব্যবহার করা হয় গাছকে যে মূল খাদ্য যেগুলো রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা অনুখাদ্য, এগুলো যোগান দেওয়ার জন্য। মাটিতে এই খাদ্যগুলো অবশ্যই থাকে, কিন্তু সেই খাদ্যগুলো গাছের গ্রহণযোগ্য রূপে থাকে না। সেই গাছের গ্রহণযোগ্য রূপে এগুলোকে পরিবর্তিত করে মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকারী জীবাণু। এই জীবাণুর যে বাস্তুতন্ত্রটা, এটাই হচ্ছে মাটির যে চালিকা শক্তি বা মাটির প্রাণের মূল কারিগর। এবার আমরা এই যে বিভিন্ন রাসায়নিক সার যখন ব্যবহার করছি, নিবিড় কৃষিকাজ করছি, বছরের পর বছর ধরে একই জমিতে একই ফসল চাষ করে আসছি, অর্থাৎ এই যে আমাদের বিভিন্ন কৃষি পদ্ধতিগুলোর জন্য মাটির কিছু রোগ বা সমস্যা তৈরি হতে পারে। তার মধ্যে মূলত এক, রাসায়নিক সার অত্যাধিক পরিমাণে ব্যবহার আর জৈব সারের ব্যবহার কমে যাওয়ার ফলে মাটিতে জৈব উপাদান যেটা, সেটার পরিমাণ কমে গেছে। আর এর কমে যাওয়ার ফলে মাটিতে একদিকে যেমন খাদ্যদ্রব্যের যে ভাণ্ডার, সেই ভাণ্ডারের স্থায়িত্ব বা ভাণ্ডারের পরিমাণ কমে গেছে, এবং সাথে সাথে আমি যে জৈব বাস্তুতন্ত্রের কথা বললাম, অর্থাৎ যে উপকারী জীবাণু, তাদের পরিমাণও কমে গেছে। ফলে এই যে আমি বললাম গাছের খাদ্যকে তার গ্রহণযোগ্য রূপে পরিবর্তিত করার যে দায়িত্বটা জীবাণুদের রয়েছে, সেই জীবাণুদের পরিমাণ কিন্তু কমে গেল। দ্বিতীয়ত, মাটিতে অম্লত্ব বা ক্ষারত্ব, অ্যাসিড বা অ্যালকালি, এইটা একটা বড় সমস্যা মাটির বা বড় রোগ।
এই রোগটা কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহার, জৈব পদার্থের কম ব্যবহার বা নিবিড় যে বিভিন্ন চাষ পদ্ধতি, অত্যাধিক কর্ষণ, এই বিভিন্ন কারণের জন্য কিন্তু মাটির এই অম্লত্বের রোগটা ভালোভাবে দেখা দিচ্ছে। সাথে সাথে মাটির লবণাক্ততা তৈরি হয়ে যাওয়া, আমরা ক্রমাগত ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছি, লবণাক্ত জল ব্যবহার করছি এবং মাটিকে খোলা ফেলে রাখছি, এই বিভিন্ন কারণে মাটির লবণাক্ত রোগ তৈরি হয়ে যাচ্ছে। মাটির জল ধারণ ক্ষমতা, আমরা অত্যাধিক কর্ষণ বা চাষ দিচ্ছি জমিতে, ট্রাক্টর লাঙলের ব্যবহার আমরা অত্যাধিক বাড়িয়ে ফেলেছি, ফলে মাটির যে গঠন এবং গ্রথন অর্থাৎ টেক্সচার, মাটিতে যে পলি বালি কাদা কণার যে পরিমাণ, তাদের যে সজ্জা বা বিন্যাস, এই সামগ্রিক যে ভৌত ব্যবস্থাগুলো, ভৌত অবস্থাগুলো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে কি হচ্ছে, মাটির জল ধারণ ক্ষমতা কমে গেছে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যাওয়ায় মাটি আর জল ধরে রাখতে পারছে না, ফলে আমাদের অত্যাধিক সেচের পরিমাণ লাগছে। যত সেচ বাড়াবো তত আমার সেই মাটিতে খাদ্যদ্রব্যের ঘাটতি দেখা দেবে। এছাড়া বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতি, বিভিন্ন এই যে রাসায়নিক সার ব্যবহার করছি তার থেকে চলে আসছে, অণুজীবের পরিমাণ কমে যাওয়া, জীবাণুদের পরিমাণ কমে যাওয়া। তো এইরকম ধরনের বিভিন্ন ধরনের রোগ আমাদের মাটিতে কিন্তু দেখা দিচ্ছে। আমাদের এই অত্যাধিক পরিমাণে সারের ব্যবহার, অবৈজ্ঞানিকভাবে সারের ব্যবহার করা, জৈব পদার্থের পরিমাণ কমিয়ে দেওয়া, নিবিড় চাষ করা, বারবার একই জমিতে একই ফসলের চাষ করা, এইগুলো আমাদের মাটির মূল সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তাহলে চাষি বন্ধুরা কি করবেন যাতে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে এবং সেই সঙ্গে সঙ্গে তারা আশানুরূপ ফসলটাও পাবে? হ্যাঁ, এটার জন্য আমি চাষি বন্ধুদের বলবো, আপনারা যেমন প্রথমেই বীজের জাত, গুণগত মান, সারের গুণগত মান ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা খুব গুরুত্ব দিয়ে থাকেন, কিন্তু সাথে সাথে মাটির স্বাস্থ্যের ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। কারণ সেই মাটিতেই বীজটি পড়বার পর সে অঙ্কুরিত হবে, সে খাদ্য গ্রহণ করে বড় হবে এবং পরে ফুল ফল দেবে। তাহলে সেইটার জন্য আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কি কি কারণে আমাদের মাটিটার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আমি যদি একটু গভীরভাবে বিস্তারিতভাবে বলি, যে আমরা নিবিড় চাষ অর্থাৎ একই জমিতে বারবার আমরা যে চাষ করছি সেখানে একই ফসল চাষ করি, ফলে মাটির জৈব বৈচিত্র্য সেখানে কমে যাচ্ছে, ফলে মাটিতে যে খাদ্যদ্রব্যের সরবরাহের যে অবস্থা সেইটা কিন্তু দুর্বল হয়ে গেছে। জৈব পদার্থের একেবারে ব্যবহার কমিয়ে দেওয়া, এটা একটা বড় কারণ। এর সাথে সাথে রাসায়নিক সারকে আমরা অপরিমিত হারে ব্যবহার করি। এছাড়াও ভূগর্ভস্থ যে জল সেইটার অবৈজ্ঞানিকভাবে ব্যবহার, এবং তার সাথে সাথে তো আবহাওয়ার যে পরিবর্তন, যে ক্লাইমেট চেঞ্জ, সেগুলো রয়েছে। তো এই ব্যাপারগুলো আমাদের মাটির স্বাস্থ্য যে হ্রাস হচ্ছে তার মূল কারণ। তাহলে এই স্বাস্থ্য হ্রাসটাকে আমরা যদি বন্ধ করতে চাই বা আমরা মাটির স্বাস্থ্যটাকে যদি আরো উন্নত করতে চাই, তাহলে আমাদের কি কি করণীয়? প্রথম যেটা করণীয় একেবারে, যে আমি যে জমিতে চাষ করছি সেই জমির মাটিকে পরীক্ষা করে আমায় জেনে নিতে হবে তার উর্বরতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এবং যে ফসল আমি চাষ করছি তার জন্য কতটা খাদ্যের প্রয়োজন, যে খাদ্যটা আমরা সারের মাধ্যমে দেব। অর্থাৎ এক কথায় মাটি পরীক্ষা করে সুপারিশ নিয়ে সেই সুপারিশ অনুসারে মাটিতে আমি সার প্রয়োগ করব, তবেই আমি উৎপাদন ভালো পাবো এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে। মানে মাটি পরীক্ষাটা করতেই হবে। দ্বিতীয়ত, মাটিতে সবুজ সার বা বাদামি সার, এই যে পদ্ধতিটি রয়েছে বা প্রযুক্তিটি রয়েছে সেইটার ব্যবহার আমাকে করতে হবে। এছাড়া মাটিতে আচ্ছাদন প্রক্রিয়া বা মালচিং প্রযুক্তিকে অবশ্যই করতে হবে। কারণ বিশেষত দক্ষিণ 24 পরগনা বা উপকূলবর্তী অঞ্চলের যে জমি রয়েছে সেখানে লবণাক্ততা একটা বড় সমস্যা। এই লবণাক্ততা দূর করবার কিন্তু তাৎক্ষণিক কোনো রকম উপাদান নেই যেটা দিয়ে আমরা লবণাক্ততাকে দূর করতে পারি। সেখানে আমাদের কিছু পদ্ধতিকে অবলম্বন করতে হবে, যার মধ্যে আচ্ছাদন বা মালচিং পদ্ধতিটি অত্যন্ত কার্যকরী এবং কম খরচে একটা পদ্ধতি। এছাড়াও পত্রবর্ণ তালিকা অর্থাৎ যে লিফ কালার চার্ট রয়েছে বিশেষ কিছু ফসলের ক্ষেত্রে, অর্থাৎ সেই ফসলের কতটা সারের প্রয়োজন সেইটাকে আমাদের জেনে নিতে হবে লিফ কালার চার্টের মাধ্যমে। তাহলে আমরা বুঝে যাব যে ওই মাটিতে আমি কতটা সার প্রয়োগ করব। তাহলে আমাদের অতিরিক্ত সারের প্রয়োগ হলো না, এবং অতিরিক্ত সার প্রয়োগ করার ফলে যে ক্ষতিকর প্রভাবগুলো মাটিতে আসতো সেই প্রভাবগুলো কোনোভাবেই মাটিতে এলো না। এবং আর্থিক সাশ্রয় অবশ্যই প্রায় 25% আমরা দেখেছি লিফ কালার চার্ট ব্যবহার করলে 25% রাসায়নিক সার, মূলত ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে দেওয়া যায়। এর সাথে সাথে বিভিন্ন ধরনের উন্নত মানের যে জৈব সার রয়েছে, মূলত কেঁচো সার বা নাদেব সার, এই ধরনের সার আমরা নাদেব সার হচ্ছে আমাদের খামারের যে আবর্জনা যেগুলো রয়েছে সেগুলোকে ধাপে ধাপে এক জায়গায় জড়ো করে সেটাকে আমরা সেখান থেকে জৈব সার তৈরি করতে পারি। মানে সেটা শুধুমাত্র ওই খামারজাত আবর্জনার ব্যবহার আমরা সেখানে করব। আচ্ছা।
তো এইভাবে আমরা যদি আমাদের যে কৃষিজ যে আবর্জনা যেগুলো রয়েছে সেইগুলোর ব্যবহার করে যদি উন্নত মানের জৈব সার আমরা তৈরি করতে পারি, তাহলে সেই জৈব সার ব্যবহার করলে আমার জমির জৈব উপাদান যোগ হলো জমিতে, এবং সাথে সাথে মাটির উর্বরতা আগের থেকে অনেক বৃদ্ধি হলো। এবং এগুলো করার জন্য খরচ এমন কিছু বিশেষ পরিমাণের প্রয়োজন হয় না, ফলে খুব কম খরচে চাষি কিন্তু কার্যকরীভাবে তার জমির উর্বরতা আগের থেকে অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারেন। এছাড়াও লাইম পেলেটিং নামে একটি প্রযুক্তি রয়েছে, যেটা আমাদের অম্ল অঞ্চলের জমি মাটি যে রয়েছে সেই মাটিতে বিশেষভাবে কার্যকরী একটি প্রযুক্তি। অবশ্যই কার্যকরী, হ্যাঁ, দক্ষিণ 24 পরগনাতে অবশ্যই কার্যকরী, কারণ দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু অঞ্চলের মাটি অম্লত্ব রোগের রয়েছে। তো সেক্ষেত্রে লাইম পেলেটিং এর মাধ্যমে আমরা সেখানে মাটির উর্বরতা বাড়াতে পারি, ফসলের উৎপাদন বাড়াতে পারি। এবং লাইম পেলেটিং পদ্ধতিটি সেরকম কিছু কঠিন পদ্ধতি নয়। সেক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে কতটা চুন, লাইম অর্থাৎ চুন ব্যবহার করব, এবং এই চুনটি জমিতে যেমন ব্যবহার করা হবে, সাথে সাথে আমরা যে বীজটি জমিতে ফেলছি সেই জমিতে আমরা সেই বীজটিকে লাইমের একটি কোটিং অর্থাৎ পেলেটিংয়ের মাধ্যমে আমরা সেই বীজটিকে তৈরি করে নিয়ে তারপর জমিতে রোপণ করব। এছাড়াও জিরো টিলেজ অর্থাৎ কম কর্ষণ আমি জমিতে করব, অর্থাৎ সেই জমিটাকে আমি বেশি বিরক্ত করব না, অর্থাৎ মাটিটার যে স্ট্রাকচার সেটাকে আমি নষ্ট করব না। তাহলে কিন্তু মাটির ভেতরে যে ভৌত, রাসায়নিক এবং জৈবিক যে বাস্তুতন্ত্রটা রয়েছে সেটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। আর সেই সাম্যাবস্থায় থাকলে তবেই কিন্তু সে গাছকে সঠিকভাবে খাদ্যদ্রব্যের যোগান দিতে পারবে, তার শিকড়ের বৃদ্ধি করাতে সাহায্য করবে। তখনই কিন্তু আমি উৎপাদনটাকে বাড়াতে পারবো। শুধুমাত্র সার প্রয়োগ, ওষুধ প্রয়োগ করেই কিন্তু আমি গাছের উৎপাদনকে বাড়াতে পারবো না। আমাদের যেহেতু আলোচনার বিষয় আজকে যে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য রক্ষা, মানে ফসলের উৎপাদনও বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে অবশ্যই মাটির স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে। তো এই যে মাটির স্বাস্থ্য রক্ষা করা মানে মাটির স্বাস্থ্য কেমন আছে সেটা জানতে তো অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। তো একটু যদি বিশদে বলেন যে কৃষক বন্ধুরা মাটি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে মাটিটাকে নেবেন, পরীক্ষা করার জন্য পাঠাবেন, এই বিষয়গুলো। আমি কৃষক বন্ধুদের প্রথমেই বলবো যে তারা যেন তাদের জমির মাটি অবশ্যই পরীক্ষা করে নিয়ে সারের পরামর্শ নিয়ে নেন, এবং সাথে সাথে সেই জমিতে কোন ফসল সর্বোচ্চ উৎপাদন দিতে পারবে তাহলে সেই ফসল সম্পর্কেও তারা যেন জেনে নেন। তো মাটি পরীক্ষা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ধান চাষ পরবর্তী যে জমি সেই জমি থেকে মাটি সংগ্রহ করতে হবে, এবং সেই মাটি সংগ্রহের ক্ষেত্রে তারা 1 বিঘা জমির 5 জায়গা থেকে অর্থাৎ 4টি কোণা এবং একটি মধ্যবর্তী জায়গা থেকে তারা মাটি সংগ্রহ করবেন। এবং জমির যে আল বা বর্ডার যেটা রয়েছে সেই বর্ডারের থেকে 3 ফুট দূরত্ব মেনটেন করে তারা মাটিটি সংগ্রহ করবেন। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ, চাষি যদি দেখেন যে তার যে জমি রয়েছে সেটা 1 বিঘে কি 2 বিঘে যতটাই হোক, সেই জমিতে মানে পুরো জমিটাতেই ফসল একই রকমভাবে ফলে, তাহলে সেই জমি থেকে সে এইভাবেই মাটি সংগ্রহ করতে পারেন। কিন্তু যদি তিনি দেখেন যে তার জমিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ফসলের যে গ্রোথ বা বৃদ্ধি বিভিন্ন রকমের বা উৎপাদন যেটা হয় সেটা বিভিন্ন রকমের, অর্থাৎ জমিটা কোনো রকমভাবে আলাদা তার গুণগত মানের দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে যে জায়গাটার ওই রকম দেখা যাচ্ছে তাহলে সেই জায়গার মাটি আলাদা করে তিনি সংগ্রহ করবেন এবং বাকি জমিটার মাটি আলাদা করে সংগ্রহ করবেন। তো এই 5 জায়গা থেকে তারা মাটি সংগ্রহ করবেন। পরিষ্কার কোদাল, যেখানে মরচে থাকবে না, এরকম একটি কোদাল নিয়ে তারা জমিতে যাবেন। ভি আকৃতির একটি গর্ত তারা কেটে তৈরি করবেন, যে গর্তের গভীরতা হবে 6 ইঞ্চি। তবে সেক্ষেত্রে বিশেষ কিছু ফসলের ক্ষেত্রে তাদের সেই গভীরতাটা 1 ফুট হতে পারে, সেক্ষেত্রে তারা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। এই যে 6 ইঞ্চি গভীরতার ভি শেপের গর্তটি কাটলেন, সেই গর্তের যে 2 দিকে 2টি ঢাল হলো, সেই যে কোনো একটি ঢাল থেকে তারা মাটি সংগ্রহ করবেন। সেই 5টি জায়গার এই ভি শেপের যে গর্ত তার ঢাল থেকে মাটি সংগ্রহ করে নিয়ে এক জায়গায় করবেন। সেই মাটিটিকে বাড়িতে এনে ছাওয়াতে তারা শুকনো করবেন, তারপর সেটিকে ভালো করে পরিষ্কার করে তার থেকে নুড়ি, পাথর, কাঁকড় বা গাছের শিকড় ইত্যাদি তারা পরিষ্কার করবেন, করে নিয়ে সেইটিকে কাঠের কিছু দিয়ে গুঁড়ো করবেন, তারপর সেই মাটিটির নমুনা প্রস্তুত করবেন। এই মাটিটি সংগ্রহ করবার পর তারা একটি কাগজে তাদের নাম, ঠিকানা, তথ্য দেবেন এবং অতি অবশ্যই কি ফসল চাষ করতে চান সেই ফসলের নামটি যেন তারা লিখতে না ভোলেন। কারণ ফসলের নাম ছাড়া মাটি পরীক্ষা করা তার কোনো লাভ নেই। কখনোই সেই কাগজটিকে মাটির প্যাকেটের ভেতর ঢোকাবেন না। কাগজটিকে আলাদা একটি প্লাস্টিকের প্যাকেটে এবং মাটিটিকে একটি প্লাস্টিকের প্যাকেটে রেখে দুটোকে একসাথে করে নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে জমা দেবেন। এই মাটিটি পরীক্ষা হওয়ার পর কৃষক জানতে পারবেন তার জমিতে কি কি রোগ সমস্যা আছে।
চাষি কিন্তু সেই পরামর্শটা পেলেন, এবং তিনি যদি সেই পরামর্শ অনুসারে সেই পদ্ধতিটি গ্রহণ করেন, তাহলে সেই মাটিটার অম্লত্ব দূর হলো, বা যে রোগটা রইলো সেই রোগটা দূর হলো, ফলে ফসল সঠিকভাবে সঠিক সময়ে খাবার পেল এবং গাছের বৃদ্ধি হলো, এবং গাছ তার যে সর্বোত্তম ফলন দেবার কথা সেই ফলনটা চাষি পেলেন। আচ্ছা, তাহলে কৃষক বন্ধু একটা নির্দিষ্ট চাষ করতে চাইছেন, মানে ওনার প্রশ্ন হচ্ছে যে আমি এই চাষটা করতে পারবো কিনা। তখন যে ঘাটতিগুলো আছে সেগুলো কৃষি বিশেষজ্ঞ বলে দিলেন যে আপনার এই চাষ করতে গেলে এই জিনিসগুলো আপনাকে পরামর্শ দেওয়া হলো, আপনি এই জিনিসগুলো যদি করেন, মাটি পরীক্ষার যে রিপোর্ট আছে সেই অনুসারে, তাহলে কিন্তু আপনি আগের থেকে অনেক বেশি ফলন পাবেন এবং কৃষি খরচ আগের থেকে অনেক বেশি কমবে। তো এই যে মাটি পরীক্ষার কথা আপনি বলছিলেন, তো মাটি পরীক্ষাটা বছরের কোন সময়টাতে কৃষক বন্ধুরা মাটিটা সংগ্রহ করবেন, আর কি সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাবেন? কৃষককে বলা হয় সে যদি বছরে একবার মাটি পরীক্ষা করে নেন, তাহলে আগামী 3 বছর তার মাটি পরীক্ষা করার প্রয়োজন নেই, যদি তিনি পরামর্শটা মেনে চলেন। সাধারণত ধান উঠে যাবার পরে যে জমিটি ফাঁকা হয়ে রইল, সেই জমি থেকে মাটি সংগ্রহ করতে বলা হয়। কারণ মানে মাটি সংগ্রহ করার অন্তত 1 মাস আগে অবধি কোনো সার প্রয়োগ করা যাবে না। যেহেতু ধানের শেষ সার প্রয়োগ অনেক আগে হয়ে থাকে, ফলে ধান পরবর্তী যে জমি পড়ে রইল সেখানে কোনো সারের অবশেষ নেই, ফলে মাটিটি তার প্রকৃত অবস্থায় আছে, ফলে সেই জমি থেকে আমি মাটি সংগ্রহ করতে পারি। আর যদি কারোর চাষ থেকে থাকে, অর্থাৎ যারা বিশেষত সবজি চাষ করেন, ফলের চাষ করেন, তাদের তো আর জমি ফাঁকা হয় না, তো সেক্ষেত্রে বলা হয় যে সার প্রয়োগের অন্তত 25 দিন পরে তারা জমি থেকে মাটি সংগ্রহ করবেন, এবং 2টি গাছের যে সারি, সেই সারির মধ্যবর্তী জায়গা বা 2টি গাছের যে মাঝখানের জায়গা, সেই রকম জায়গা থেকে তারা মাটি সংগ্রহ করবেন। সংগ্রহের পদ্ধতিটি একই, তবে গভীরতাটা নির্ভর করে ফসলের ওপরে। তো সেক্ষেত্রে আমি বলবো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে নিতে, যে কত গভীরতা, 6 ইঞ্চি না 1 ফুট না 1.5 ফুট, সেই হিসাবে তারা জেনে নিয়ে মাটি সংগ্রহ করবেন। এবং মাটি সংগ্রহ করার পরবর্তীতে যে মাটির নমুনা প্রস্তুতি, সেই পদ্ধতিটিও এক, তাহলে তারা সেইভাবে প্রস্তুত করে নিয়ে তারা যদি নিকটবর্তী যে কোনো জায়গায়, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র হতে পারে বা যে কোনো মাটি পরীক্ষাগার কেন্দ্রে তারা জমা দেন, সেখান থেকে তারা মাটি পরীক্ষা করে সুপরামর্শ পেতে পারেন। বেশ, তাহলে নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরাও বুঝতে পারলেন যে কি কি পদ্ধতি অবলম্বন করলে মাটির স্বাস্থ্য রক্ষা হবে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই কৃষক বন্ধুরা যেটা আশা করেন যে ফসলের উৎপাদনও যথেষ্ট বৃদ্ধি হবে। আর কিভাবে হবে সে সম্পর্কে তো কৃষি বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা বিশদে আলোচনা করলেন। আশা করি আমাদের কৃষক বন্ধুরা যথেষ্ট উপকৃত হবেন। এবং কৃষক বন্ধু, আপনাদের বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন বা মেল করতে পারেন, এবং আমরা চেষ্টা করব কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আপনাদের সরাসরি কথা যাতে আপনারা বলতে পারেন সেই সুযোগটা করিয়ে দেওয়ার। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরও। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য রক্ষা, আর এ বিষয়ে আলোচনা করলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মণিদীপ্ত সাহা। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.